ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত 9:25। আমি এই জাস্ট অফিস থেকে বাড়িতে ফিরলাম। আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আমার বার্থডেতে কী কী গিফট পেয়েছিলাম। থোড় বাটা আমার খুব পছন্দের একটা রেসিপি, সেটা আমি কিভাবে বানাই, আর আমার শর্টস বা রিল ভিডিও কিভাবে শ্যুট করি। ঘরে ঢুকে ব্যাগটা রেখে এই রুমটা দেখলেই আমার এনার্জি পুরো ডাউন হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে রুমটা এই অবস্থাতেই পড়ে রয়েছে। ট্রিপ থেকে তো ফিরে গেছি, জামাকাপড় ওয়াশও হয়ে গেছে, কিন্তু আয়রন করে আর এগুলোকে আলমারিতে ঢোকানো হয়নি। ঘরের এই অবস্থা থেকে আমার পুরো গায়ে জ্বর চলে আসছিল, আর পাচ্ছিল প্রচণ্ড রকম ঘুম, আর প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছিল। কারণ অফিস থেকে আসার পর সবারই আমার মতো এরকম টায়ার্ডই ফিল হয়, কিন্তু অফিস থেকে আসার পর আমাকে ঘরের বেশ কিছু কাজও করতে হয়। আজকে যেটা করবো সেটা হচ্ছে ক্লিনিং। সোফার সাইড, কুশন কভার, এগুলোতে না অনেক ডাস্ট পড়ে গেছে, সেগুলো আজকে ক্লিন করতে হবে। ফ্রেশ হয়ে প্রথমেই ভাবলাম যে একটা টু ডু লিস্ট বানিয়ে নিই যে কী কী কাজ আমাকে করতে হবে। লিখে নিলে একটা ক্ল্যারিটি পাওয়া যায় যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, তাতে আমার সুবিধা হয়। আমার কোমরে স্পন্ডেলাইসিস আছে, এবং তার জন্য যেদিন ধরো বেশি খুব দাঁড়িয়ে থাকি বা খুব বেশি ট্রাভেল হয়ে যায়, আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আজকে সেরকমই একটা দিন, একদম বসতে পারছিলাম না, কোমরে খুব পেন হচ্ছিল, কিন্তু ভিডিও শ্যুট করা হচ্ছে না, কিছু হচ্ছে না। তো ভাবলাম না, আজকে আমাকে নিজেকে একটু পুশ করে করতেই হবে। আগের মতো কেন জানি না আর খাটতে পারি না, সেটা ফিজিক্যাল প্রবলেমের জন্য বলো বা মেন্টাল প্রবলেমের জন্য বলো জানি না, বাট আগের মতো সত্যি কথা বলতে এতটা বেশি বাড়ির কাজ আর করতে পারি না। আমি ধীরে সুস্থে করি। এখানে বসে আমি 5 মিনিট একটু দেখে নিলাম যে কি কি করতে হবে না হবে, তারপরে আমি 5 মিনিট একটু শুয়ে নিলাম, অ্যান্ড এরপর উঠে আমি ঘরের কাজকর্মগুলো শুরু করব। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে রুম ক্লিনিং দিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আগারো রিগেল প্লাস আপরাইট ভ্যাকিউম ক্লিনার। যদি কেউ বাড়ির জন্য একটা বাজেট ফ্রেন্ডলি ভ্যাকিউম ক্লিনার কিনতে চাও, এটা 2-in-1, মানে হ্যান্ড হেল্ডও হয় এবং স্টিকও হয়ে যায়। এটা একটা পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার যেটা ড্রাই ভ্যাকিউমিং এর জন্য ইউজ হয়। ব্যাগলেস ডাস্ট কন্টেনার আছে, 6.5 kPa পাওয়ারফুল সাকশন হয়। এটা হচ্ছে মেন মোটর বডি, যেটা 800 ওয়াটসের। এটার উপর দুটো সুইচ আসে, একটা হচ্ছে অন অফে যেটা ব্ল্যাক কালারের, আর রেড কালারের একটা বাটন আসে যেটা দিয়ে তুমি বিভিন্ন কাপ, নজেল আর কানেক্টর টুলগুলোকে অ্যাটাচ বা ডিটাচ করতে পারবে। এটা হচ্ছে ডাস্ট কাপ, আর এটার সাথে আসে একটা ফিল্টার। ফিল্টারটাকে তোমরা ডাস্ট কাপের ভেতরে খুব ইজিলি অ্যাটাচ বা ডিটাচ করতে পারো। যখন তোমার ডাস্ট কালেক্ট হয়ে যাবে ক্লিনিং করার পর, ফিল্টারটা যখন তুমি খুলবে, যদি দেখো ফিল্টারটা নোংরা হয়ে গেছে, একটা সফট ব্রাশ ইউজ করতে পারো ফিল্টারটাকে ক্লিন করার জন্য। আর যদি খুব বেশি নোংরা হয়ে গিয়ে থাকে তাহলে এটাকে ওয়াশ করা যায়, শুকিয়ে 24 ঘন্টা বাদে এটা কিন্তু আবার ইউজ করা যেতে পারে। আর পুরো যে তুমি ব্রাশ কাপটা দেখছো, ওটাকে রেড বাটনটা এইভাবে প্রেসড করে মোটর বডির সাথে খুব সহজেই কিন্তু ফিক্স করা যায়। এছাড়াও তুমি বক্সের মধ্যে পাবে ব্রাশ, ক্রেভিস নজেল, কানেক্টর টুল আর একটা মাল্টিপারপাস ব্রাশ। যখন যেটা তোমার প্রয়োজন ক্লিনিংয়ের জন্য, সেটা মেন বডির সাথে অ্যাটাচ বা ডিটাচ করে তুমি এটাকে খুব সহজে কিন্তু ইউজ করতে পারো। যেমন ধরো আমার চেয়ারের উপরে যে কুশনগুলো থাকে, সেগুলো আমি এই ব্রাশের সাহায্যে ক্লিন করি, অ্যান্ড কত সুন্দরভাবে ক্লিন হয়ে যায় সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এইভাবে আমি কিন্তু পর্দাও ক্লিন করি, বা আমার যে কোনো ধরনের কুশন বা কোনো কিছুর ওপর পড়ে থাকলে এই ব্রাশগুলোর সাহায্যে কিন্তু ইজিলি ক্লিন হয়। ফ্লোর ব্রাশ ইউজ করে তুমি পেটসের হেয়ার, ফুড ক্রামস বা অন্যান্য কোনো যদি ময়লা এখানে পড়ে থাকে, সেটা কিন্তু ইজিলি ক্লিন করে নিতে পারবে। আর সব থেকে ডিফিকাল্ট ক্লিনিং হচ্ছে জানলার এই চ্যানেলগুলো, এগুলোতে কিন্তু কোনো কিছুই ঢুকতে চায় না। তো ডিভাইস যে নজলগুলো রয়েছে সেগুলো এখানে ইজিলি ফিট হয়ে যায়, আর এটা দিয়ে কিন্তু খুব সহজে তোমরা ক্লিনিং করে নিতে পারবে। এটার কর্ডটা এতটাই লম্বা কি যদি তোমার প্লাগ পয়েন্ট অনেকটা দূরেও হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ আমি একটা ঘরে প্লাগ পয়েন্টে লাগিয়ে তারটাকে কত দূর পর্যন্ত আমি নিয়ে চলে আসতে পেরেছি। যেরকম আমি তোমাদের ভিডিওর প্রথমে বললাম, এটা কিন্তু একটা 2-in-1 ভ্যাকিউম ক্লিনার, মানে তুমি হ্যান্ডেলও করতে পারবে, এর সাথে স্টিকও আসে, সেটাও কিন্তু খুব সহজে মেন বডির সাথে ফিক্স করা যায়। যেভাবে ভিডিওতে দেখালাম এইভাবে তোমরা অনায়াসে ফিক্স করে নিয়ে তোমাদের সুবিধা মতো এটা তোমরা ইউজ করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক পেয়ে যাবে যদি কেউ পারচেস করতে চাও। এটা হাইলি রেটেড ফর ইজি টু ইউজ, ইজি টু ইনস্টল, কমফোর্ট আর ভ্যালু ফর মানি, সব থেকে বড় কথা। রেকমেন্ডেড ফর ডাস্ট রিমুভাল, হাউস ক্লিনিং এবং ডেইলি ইউজেজ। বক্সের মধ্যে কিন্তু তোমরা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবে, ওটা অবশ্যই পড়ে তারপরে ইউজ করবে। একটা ছোটো লেটার থাকে, ওখানে ডু এবং ডোন্টস লেখা থাকে, আর তাছাড়া একটা থাকে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি কার্ড। রুম ক্লিনিং করে আমি চলে আসলাম কিচেনে। এখন ফ্রিজ খুলে আমি বাস্কেট থেকে বার করব থোড়। নর্থ বেঙ্গল থেকে আসার পর বাজারে গেছিলাম, সেই বাজার দিয়ে আমার এখন চলে যাচ্ছে। কত বড় সাইজের একটা আমি থোড় নিয়ে এসেছি দেখো। এটা একা যে আমি কতদিন ধরে খাবো সেটা ভগবানই জানে, বাট হ্যাঁ আমি সবজিপত্র খেতে খুবই ভালোবাসি, ওই জন্য এখন থোড়টাকে আমি ছাড়াবো। আগের ছুরিটা ভেঙে গেছে, এখন একটা নতুন ছুরির সেট নিয়েছি, সেই ছুরি দিয়ে এখন কাটাকাটি চালাচ্ছি। থোড় ছাড়ানো তো একটা ডিফিকাল্ট ব্যাপার, আমি জানো তো আগে থোড় ছাড়াতে পারতাম না, ইউটিউব দেখে দেখে আমি থোড় ছাড়ানোটা শিখেছি। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো লাগবে। আর কারা এইভাবে করো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। থোড়টাকে আঁশ ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নাও, তারপরে লবণ আর হলুদ দিয়ে সিটি দিতে বসিয়ে দাও।
আমি এক সাইডে ভাত বসিয়েছিলাম আর এক সাইডে আমার থোড় সেদ্ধ হচ্ছিল। এখানে আমার থোড়টা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যখন আমি সিটি দিতে বসিয়েছিলাম হাত থেকে হলুদটা একটু বেশি পড়ে গেছিলো, যার জন্য পুরো হলুদের গন্ধ আসছিল। কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি এখন মিক্সির মধ্যে নিয়ে নেব, কারণ এটাকে বাটতে হবে। থোড়টা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেকটা পরিমাণ ছিল, ওই জন্য আমি ভাবলাম যে 2টো ব্যাচে আমি এটাকে পেস্ট করে নেব। রান্নাটা ভীষণ সিম্পল, শুধু ছাড়াতে যেটুকু টাইম লাগে। একটা মিহি পেস্ট করে নেওয়ার পর একটা গরম কড়াই নেবে, তার মধ্যে তেল দেবে, কালো জিরে ফোড়ন দেবে এবং যে বাটাটা আমরা রেডি করেছি সেই বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে যাচ্ছে। আর এই বাটা দিয়ে তোমরা এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। মানে অ্যাটলিস্ট আমার তো আর কিছু লাগে না, কারণ আজকে আমি আর অন্য কিছু বানাচ্ছি না, যদিও আগের দিনের মাছের ঝোল রয়েছে অল্প, সেটা দিয়ে খাবো, কিন্তু আমার ম্যাক্সিমাম ভাতটা কিন্তু এটা দিয়েই খাওয়া হবে, কারণ এটা ভীষণ টেস্টি হয়। অন্যান্য বাটা যেভাবে বাটা হয় থোড় বাটাটাও ঠিক সেরকমভাবেই বাটতে হয়। রান্না হয়ে গেলে বাটাটা খানিকটা এরকম দেখতে হবে। ফ্রিজে 2 পিস শশা ছিল আর পুরো শুকিয়ে আমশি হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম যে এটাকে ছাড়িয়ে খেয়ে নিই আজকে। জিনিসপত্র অ্যাকচুয়ালি টাকা দিয়ে কিনে নষ্ট হয়ে গেলে খুবই গায়ে লাগে। আমি বরাবরই না ছোটো থেকে সবজিপত্র খেতে খুব ভালোবাসি। কেউ ধরো আমাকে নিমন্ত্রণ করে মাছ মাংস খাওয়াচ্ছে, আমি তাতে যতটা বেশি তৃপ্তি পাই, তার থেকে যদি আমাকে কেউ সবজিপত্র খাওয়ায়, নিরামিষ খাওয়ায়, আমি তার থেকে অনেক বেশি তৃপ্তি পাই। আর খাবার দাবারে আমার সেরকম বাদ বিচার নেই, সমস্ত কিছুই খাই, সর্বভোগ বলতে পারো। কিন্তু হ্যাঁ, কোনোটা বেশি ভালো লাগে, কোনোটা কম ভালো লাগে। এই হচ্ছে আজকে আমার ভাত দিয়ে রাতের ডিনার। 2-3 দিন আগে ইলিশ মাছের ঝোল বানিয়েছিলাম, সেটা আজকে এসে শেষ হবে। লেজাটা ছিল আর তার সাথে শশা, থোড় বাটা। এবছর আমি যাদের থেকে গিফট পেয়েছি 2 করে পেয়েছি। প্রথমেই দেখাই সোনিয়ার গিফটটা। সোনিয়া আমাদের কমপ্লেক্সেই থাকে, অনেকেই হয়তো চেনো তোমরা আমার ব্লগের থ্রুতে। ও আমাকেই ব্যাঙ্গেলসগুলো গিফট করেছে। ব্যাঙ্গেলসগুলো কালার এত সুন্দর ছিল, না রেড কালার আর না পিঙ্ক কালার, রানি কালার বলতে পারো। আমার খুব পছন্দ হয়েছে, আর অনেক দিন বাদে আমাকে কেউ ব্যাঙ্গেলস গিফট করলো। এর আগে আমার একজন কালিগ গিফট করেছিল হায়দ্রাবাদ থেকে, সেই ব্যাঙ্গেলসগুলো এখনও আছে। আর গিফট করেছিল এই সুন্দর পার্সটা যেরকম দেখতে সুন্দর, সেরকম খুব কাজের। কতগুলো কম্পার্টমেন্ট আছে দেখো, কার্ড রাখার জায়গা, টাকা রাখার জায়গা, আবার কয়েন রাখার জায়গাটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে ব্যাগের মধ্যে। এটা আমার জন্য ভীষণ ইউজফুল হলো, তো থ্যাংক ইউ সোনিয়া। আর বাইরের দিকেও দেখো একটা কম্পার্টমেন্ট রয়েছে। এরপর দেখাই আমাকে ওয়েন্ডিলা কি দিয়েছে। আগের বছরের মতো এবছর একটা শাড়ি দিয়েছে। ওয়েন্ডিলা জানে যে আমি শাড়ি পরতে কত বেশি ভালোবাসি, আর এটাও জানে যে আমি শাড়ির মধ্যে কিন্তু কটন শাড়ি প্রেফার করি, একদম সিম্পল। এই শাড়িটা যে কতটা সুন্দর সেটা তোমরা যতটা দেখে না বুঝতে পারছো, সামনে টাচ করলে আরও বুঝতে পারে। একদম নরম তুলতুলে শাড়িটা, পুরো প্লেন ইন্ডিগো কালারের, আর নিচে এরকম টাসেল দেওয়া আছে একদম টকটকে রেড কালারের। ছোট্ট লাল কালারের একটা পাড় দেওয়া রয়েছে, যেটা কিনা আমি খুব সুন্দরভাবে স্টাইল করবো বলে পুজোর সময় ভেবেছি। এবছর আমি সেরকম কোনো কিছুই কেনাকাটা করিনি। আমার সমস্ত শাড়ি যেগুলো আগে কেনা ছিল পরিনি, শান্তিনিকেতন থেকে কিছু জিনিস কিনে এনেছিলাম, সেগুলোই পরবো। শুধু আমাকে ব্লাউজটা কিনতে হবে। শাড়ির সাথে আমাকে এই অক্সিডাইজ একটা জুয়েলারি সেটও দিয়েছিল, এটাও আমি একটা না একটা শাড়ির সাথে স্টাইল করব। বললাম না সবাই আমাকে 2 করে গিফট দিয়েছে। আমার একজন অফিস কলিগ আমাকে দিয়েছে হচ্ছে এই সেটটা। এটাতে গলার রয়েছে, কানের রয়েছে, হাতের রয়েছে, প্লাস আংটিও রয়েছে। তো এটা যেটা দেখছো খুব সুন্দর গোল্ডেন কালারের, আর এই ধরনের জুয়েলারি আমি এর আগে কখনো সেরকমভাবে পরিনি। এটা হয়তো বোধহয় আমার ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম পরা হবে। বাট জিনিসটা এত পছন্দ হয়েছিল, আমাকে ফটো পাঠিয়েছিল অনেকগুলো, বলেছিল কোনটা পছন্দ বল, তার মধ্যে থেকে আমি এটা পছন্দ করেছিলাম। এর ভেতরে যে কালারটা দেখছো মিনা টাইপের করা রয়েছে, ওটা টার্কোয়েজ গ্রিন কালারের। তো এটা আমি ব্লু কালারের শাড়ির সাথেও পেয়ার করতে পারবো, গ্রিন কালারের শাড়ির সাথেও পেয়ার করতে পারবো, আবার এটা কিন্তু রেড কালারের শাড়ির সাথেও যাবে। এটা হচ্ছে হাতের ব্রেসলেটটা। সবকটা জিনিসের মধ্যে আমার এটাই সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এটা হাতে পরলে খুবই সুন্দর লাগছে। আর আমি তো ওয়েট করতে পারছিলাম না জিনিসগুলো পরা থেকে, তো ভাবলাম যে আজকে যে গেট রেডি উইথ মিটা করবো, ওটার সাথে আমার এটা খুব ভালো যাবে। কিছুদিন আগে মামার বাড়ি থেকে গিয়ে দিদার 4টে সাউথ সিল্ক নিয়ে এসেছিলাম। এই শাড়িগুলো দিদা এখন আর পরে না, কারণ বহু পুরনো শাড়ি ভাজে ভাজে থেকে ছিঁড়ে গেছে, পিঁপড়েতে কুটকুট করে কেটে ছোটো ছোটো ফুটো করে দিয়েছে। বাট আমার এই শাড়িগুলো এত পছন্দের, এর আগে আমি একটা বন্ধুর বিয়েতেও পরেছিলাম, তো ভাবলাম যে আরেকবার পরে স্টাইল করে দেখাই। দিদাদের পুরনো শাড়ি কিন্তু একটা আলাদাই ইমোশন। দিদার কাছে সেম শাড়ি 4 পিস রয়েছে জানো, একটা ওই পিচ কালারের, একটা এই পিঙ্ক কালারের, একটা এই পিঙ্ক কালারের, আর একটা রেড কালারের। আজকে আমি পিঙ্ক কালারের একটা শাড়ি ট্রাই করবো বলে ভেবেছি, কিন্তু এই শাড়িটা খুলতেই দেখলাম শাড়িটার অবস্থা খুবই খারাপ। শাড়িটা পরার মতো নেই, কারণ মাঝখান থেকে অনেক জায়গায় পুরো ছিঁড়ে গেছে, তো আমাকে কোনো না কোনোভাবে স্টাইল করতে হতো। আর গ্রিন কালারের ব্লাউজও আমার কাছে সেরকম ছিল না যেটা এর সাথে যাবে। তো উপায় কি? উপায় হচ্ছে টপ। এখন তো ক্রপ টপ দিয়ে শাড়ি স্টাইল করা যায়। এই টপটা আমি হয়তো 1বার না 2বার পরেছি, তো ভাবলাম যে এই টপটাকে ইউজ করা যাক। টপটার পেছন দিকটা এরকম ছেঁড়া ছেঁড়া টাইপের, তো এটা দেখতে খুব ভালো লাগে পরলে, বাট এটার সাথে প্রপার ইনার ওয়্যার্স পরতে হয়। আমি তারপরে টেবিলের ওপরে ক্যামেরাটাকে ঠিক এইভাবে সেট করি। আমি ম্যাক্সিমাম ভিডিও যেগুলো তোমরা ব্লগ দেখো,
কিছু আমার ফোনে শ্যুট করা, কিছু আমার গুগলের ফোনে শ্যুট করা, কিছু আমার ভিভোর ফোনে শ্যুট করা, আর কিছু ক্লিপস থাকে ক্যামেরাতে আমি জেনারেলি শর্টসগুলো শ্যুট করি, বাকি বাড়ির যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু আমি মোটামুটি ফোনেই করি। রিলের জন্য আগে থেকে একটা গান সিলেক্ট করে নিই, যেটাতে আমি ট্রানজিশন ভিডিও করব বলে ভাবি। তো প্রথমে নর্মাল জামা পরে আমি প্রথম শটটা নিয়ে নিই, সেকেন্ড শটটা আমি রেডি হয়ে নিই। তো এখানে এখন চলছে হচ্ছে আমার গেট রেডি উইথ মি। এটা আমি শর্টসে যেরকম তোমাদেরকে দিই না বলে বলে যে আমি কী পড়েছি, কার সাথে পড়েছি, কীভাবে পেয়ার করেছি, সেটা শ্যুট করেছি। আর যেটা আমি রিলটা শ্যুট করেছি ওটার ফার্স্টে 2টো টেক নিয়েছি, এবং লাস্ট টাইম যখন ফাইনাল রেডি হয়ে যাব তখন একটা ফাইনাল টেক নেব। আর ফাইনাল টেক মানে একটা টেক না, 4-5টা টেক নিতে হয় যতক্ষণ না আমার পছন্দ হচ্ছে। এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি ভীষণ খুশি, কারণ স্টাইলিং ভিডিও করেছি আজকে, প্রচুর কাজ করেছি, আর কাজগুলো সবই আমার পছন্দের। এরকম ধরনের ভিডিও বানাতে আমি খুব পছন্দ করি। আজকে আমি আই মেকআপও করেছিলাম, আইশ্যাডো পরেছিলাম, যদিও ফেসে কিচ্ছু লাগাইনি, বাট আমার খুব ভালো লাগছিল। আর আজকে এই শাড়িটার সাথে এই জুয়েলারিটা এত সুন্দর গেছে। শাড়িটা কীভাবে পরেছি তোমরা জানতে চাইছিলে, ভীষণ সিম্পল, কখনো হয়তো আগে ব্লগে দেখাবো। এটার একটা গেট রেডি উইথ মি ভিডিও তোমরা পাবে। আগে যেটা পেয়েছিল ওটা তো ট্রানজিশন ভিডিও ছিল। সব থেকে টায়ারিং পার্ট হচ্ছে এগুলো খুলে মেকআপ ক্লিন করে তারপরে গিয়ে স্নান টান করে শোয়া। আর ওই স্নান করে শুলে এমন ঘুমাই একেবারে সকালবেলা উঠি। একটা দেশলাই কাঠির গানের ভিডিও বানাতে গিয়ে আমি এখানে কটা দেশলাই কাঠি পুড়িয়েছি দেখো, গুনে দেখলাম টোটাল 8টা। তার মানে 8বার আমি টেক নিয়েছি ওই ট্রানজিশন ভিডিওটা একদম স্মুথ করার জন্য। আর এই ছোটো ভিডিওগুলোর এডিটিং করতে এত টাইম লাগে কি মাথা খারাপ হয়ে যায়। এখানে আমি দেখলাম যে আজকে কী কী কাজ করেছি আর কী কী কাজ করিনি। 2-3টে কাজ বাদ হয়ে গেছে, যেগুলো আমার কালকের লিস্টে প্রায়োরিটিতে থাকবে, কি ওই কাজগুলো আমি আগে করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণে যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি এখনও পর্যন্ত ওখানে চেক আউট না করে থাকো অবশ্যই গিয়ে চেক করো। বাই।